প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ক্রমেই বাড়ছে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও তাণ্ডব। সম্প্রতি নাবলুসে সেটেলারদের সহিংসতায় 4 প্যালেস্টিনিয়ান ও 2 ইসরায়েলি সেনা নিহতের পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ব্যাংকে সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই চিঠি পাঠায় কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি গ্রুপ। চিঠিটি ইসরায়েলের স্বার্থে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টির আহ্বান জানান আইডিএফ, মোসাদ, শিন বেত ও ইসরায়েলি পুলিশের সাবেক এই কর্মকর্তারা। আইডিএফের সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ ও সংগঠনটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাতান ভিলনাই সহ মোসাদ, শিন বেত ও সামরিক বাহিনীর প্রায় 600 সাবেক শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে সই করেছেন। সাবেক এই কর্মকর্তারা বিশেষ সতর্কবার্তা দিয়ে বলেন, ইহুদি উগ্রবাদীদের সহিংসতা বৃদ্ধি এবং প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষের দুর্বলতা পুরো অঞ্চলে নজিরবিহীন সংকট তৈরি করছে। সাবেক এই শীর্ষ কর্মকর্তাদের মতে অবিলম্বে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করা না হলে এই সহিংসতা ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ও আমেরিকার কূটনৈতিক স্বার্থকে চরম ঝুঁকিতে ফেলবে, যা 7 অক্টোবরের চেয়েও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সোমবার নেভাতিম বিমান ঘাঁটি থেকে বিশেষ ফ্লাইটে রওনা করেন নেতানিয়াহু। আকাশে ওড়ার আগে ইরান ইস্যু আলোচনায় অগ্রাধিকার পাবে জানিয়ে অষ্টমবারের মতো ট্রাম্পের সাথে বৈঠক করতে পারাকে সৌভাগ্য হিসেবে বর্ণনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি ওয়াশিংটনে আমাদের বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তার সঙ্গে আমার 8ম বৈঠক, যা অন্য যে কোনো আন্তর্জাতিক নেতার চেয়ে বেশি। এটি অনেক বড় সৌভাগ্যের। এদিকে ট্রাম্পের সাথে সম্ভাব্য বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের এই চিঠি নেতানিয়াহুকে চাপে ফেলবে বলে ইসরায়েলি গণমাধ্যমের ভাষ্য। এর আগে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু নিজেই তার মন্ত্রীদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে গাজা, লেবানন ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের চাপ দিতে পারেন। ট্রাম্প ওই দাবি তুললে তা প্রত্যাখ্যান করবেন বলেও মন্ত্রীদের জানান নেতানিয়াহু। একদিকে নেতানিয়াহু নিজেই ট্রাম্পের পক্ষ থেকে আগাম চাপের খবর দিলেন, অন্যদিকে আইডিএফ ও মোসাদ সহ নিরাপত্তা বাহিনীর সাবেক কমান্ডারদের এই চিঠি ট্রাম্পের সাথে বৈঠকে নেতানিয়াহু ঠিক কতটা চাপে পড়বেন তা মঙ্গলবারই স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। মস্কোর ক্রেমলিনে বিদায়ী স্টেট ডুমার দলীয় প্রধান ও আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বীরত্বপূর্ণ অবদানের জন্য সেনাদের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক লক্ষ্য অর্জনে রাশিয়া কোনো আপোষ করবে না উল্লেখ করে তিনি যুদ্ধের চূড়ান্ত বিজয়ের আশ্বাস দেন। আমরা আমাদের দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায় বিচার রক্ষা করে চলেছি। বিশেষ সামরিক অভিযানে আমাদের সেনারা বীরত্বের সাথে লড়াই করছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব এবং রাশিয়ার বিজয় সুনিশ্চিত করতে যা যা প্রয়োজন সব করব। বক্তব্যে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রুশ অর্থনীতির চিত্র তুলে ধরেন পুতিন। তিনি দাবি করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নকে পেছনে ফেলেছে, তবে 6 থেকে 7% উন্নীত হওয়া মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক নীতি কঠোর রাখার তাগিদ দেন তিনি। প্রবৃদ্ধির হারে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ে এগিয়ে আছি, তবে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। আমাদের প্রধান সুবিধা হল রাশিয়ার আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা, যা প্রতিরক্ষা খাত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করছে। এদিকে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে বিমান হামলা বিরতির নতুন প্রস্তাবের গুঞ্জনকে সরাসরি গণমাধ্যমের রটনা বলে দাবি করেছে ক্রেমলিন। তবে নতুন কোনো প্রস্তাব এলে তা আলোচনার মাধ্যমে বিবেচনার ইঙ্গিত দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন সংকটের অর্থনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমরা যে কোনো সম্ভাব্য আলোচনা, নতুন প্রস্তাব কিংবা ধারণা বিবেচনা করতে রাজি আছি। আমাদের পক্ষ থেকে
কখনোই মানা করা হয়নি। তবে নতুন কিছু আলোচনার আগে আগের বৈঠকগুলোতে যেসব নিয়ম নিয়ে কথা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নেওয়াটাই যুক্তিযুক্ত হবে। অন্যদিকে ব্রিটেনের পোর্টসমাউথ নৌঘাঁটিতে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। এ সময় ব্রানহাম ইউক্রেনের সমর্থনে নতুন প্রযুক্তি সহায়তার ঘোষণা দেন। We will support you to get to a full and unconditional ceasefire. Ukraine has already changed the story of this war. You are turning the tables on Russia. তবে কিভ ও মস্কোর কূটনৈতিক কৌশলে শেষ পর্যন্ত যুদ্ধের চিত্র বদলাবে কিনা তা নিয়ে এখনও রয়ে গেছে গভীর সংশয়। প্রথমবারের মতো প্রতিবেশী দেশগুলোর উপর সরাসরি যুদ্ধে অংশগ্রহণের অভিযোগ তুলল ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আমেরিকার আগ্রাসনের সময় প্রতিবেশী কিছু দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। বাঘেই জানান, ওয়াশিংটনের সাথে সমঝোতা চুক্তির আগে পূর্ণাঙ্গ যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের সংঘাতেও ওই দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। গত 2 সপ্তাহেও আমরা দেখেছি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং সামরিক আগ্রাসন চালাতে আমাদের অঞ্চলের কিছু দেশ আমেরিকার সাথে ক্রমাগত সহযোগিতা ও অংশগ্রহণ করে যাচ্ছে। আমরা এই সমস্ত বিষয় আনুষ্ঠানিকভাবে ও স্পষ্টভাবে প্রকাশ করেছি। আমেরিকা ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানো শিশুদের স্মৃতি তুলে ধরে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে বলেন, এই অঞ্চলে যুদ্ধ বা শান্তি নির্ধারণে আমেরিকান প্রশাসনকে তেহরান কখনোই অনুমতি দেয়নি এবং দেবেও না। বাঘি বলেন, ইরানের স্বার্থ ও পরিস্থিতির প্রয়োজনে আত্মরক্ষার লড়াই কিংবা কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তেহরান। এ সময় কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে সম্প্রতি ইউক্রেনের হামলার কঠোর প্রতিক্রিয়া জানান ইরানি এই কূটনীতিক। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্বে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কিয়েভকে এই আগ্রাসনের জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা আগেও বলেছি, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তথাপিও ইউক্রেনের এই পদক্ষেপটি ছিল সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক, যা জাতিসংঘ সনদের পরিপন্থী এবং একটি বিপজ্জনক দুঃসাহসিকতা। এর জবাব অবশ্যই আমরা দেব। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ওমানের সাথে থমকে যাওয়া দ্বিপাক্ষিক আলোচনা পুনরায় সচল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। শুক্র ও শনিবার মাস্কাটের সাথে তেহরানের একাধিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল কিভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে এটি ছিল অত্যন্ত উপযোগী একটি আলোচনা। 2 উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের মূল উদ্দেশ্য হল এই সংক্রান্ত একটি সুনির্দিষ্ট কার্যপদ্ধতি বা কৌশল নির্ধারণ করা। একই সাথে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি ওয়াশিংটনের বার্তা পেলেও আমেরিকার সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে পুনর্ব্যক্ত করেন বাঘেই। অন্যদিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বিবৃতিতে জানান, আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধবন্ধে, লেবাননের অখণ্ডতা রক্ষা এবং ইসরায়েলি জায়নবন্দি শাসক গোষ্ঠীর সব ফ্রন্টে আগ্রাসন সম্পূর্ণ প্রত্যাহার করাকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইউএস ও জায়নবাদী আগ্রাসন মোকাবিলায় প্রতিরোধ ছাড়া আর কোনো পথ বাকি নেই। স্পেন জুড়ে এখন শুধুই দাবানলের তাণ্ডব ও ধ্বংসস্তূপের চিহ্ন। আভিলা, কাস্তেলিয়ন এবং মাদ্রিদের পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিপুল পরিমাণ বনভূমি ও লোকালয়। কেবল আভিলা প্রদেশেই দাবানলে পুড়েছে 50,000 হেক্টরের বেশি এলাকা, যা স্পেনের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। চারদিক ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে 75,000-এর বেশি মানুষকে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট রাতভর তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে সিভিল প্রোটেকশন এমার্জেন্সি জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আমরা এক অনাকাঙ্ক্ষিত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই দাবানল ও তাপপ্রবাহ জলবায়ু জরুরি অবস্থার চরম বাস্তবতা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজ্ঞানভিত্তিক স্থায়ী নীতি বাস্তবায়ন ছাড়া আমাদের সামনে অন্য পথ নেই। সীমান্ত পেরিয়ে ফ্রান্সেও আগুনের ব্যাপ্তি ছুঁয়েছে ঐতিহাসিক রেকর্ড। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্ডের অগ্নিকাণ্ড ওয়াইন উৎপাদনের কেন্দ্র বোর্ডোর প্রবেশদ্বার থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে চলে এসেছে। দেশ জুড়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 220,000 মানুষ।
পরিস্থিতি মোকাবেলায় প্যারিসের জরুরি সংকট বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জিরোন্দে আমরা অনিয়ন্ত্রিত ও অভূতপূর্ব এক অগ্নিকাণ্ডের মুখোমুখি। 2022 সালে যেখানে 22,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার কেবল জিরোন্দেই 40,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। চলতি মৌসুমে গোটা ফ্রান্সে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ দাঁড়িয়েছে 116,065 হেক্টর। স্পেন ও ফ্রান্সের তীব্র সংকটের তুলনায় ইটালিতে ক্ষয়ক্ষতি সীমিত হলেও উপকূলীয় এলাকায় ভয়াবহ উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইটালির গার্গানো উপদ্বীপে ভূমধ্যসাগরীয় বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়লে কোস্টগার্ড ও পুলিশের বোটে করে ভিয়েস্তে শহরের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় প্রায় 400 পর্যটককে। ফ্রান্স ও স্পেনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের অধীনে ক্রোয়েশিয়া ও রোমানিয়া সহ বিভিন্ন দেশের ওয়াটার বম্বার বিমান, হেলিকপ্টার এবং অগ্নি নির্বাপক বিশেষ দল মোতায়েন করা হয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝিতে ওয়েস্টার্ন ইউরোপে তাপমাত্রা আবারও 98 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করার আশঙ্কা তৈরি হলে সাধারণ মানুষের মনে উদ্বেগের জন্ম নেয়। ধ্বংসস্তূপ আর চরম অনিশ্চয়তার মাঝে গাজা সিটির তাঁবুতে দিন কাটছে হাজারো বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানের। অবরুদ্ধ এই উপত্যকায় এবার আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রবেশের অনুমতি দেওয়ার খবরে পুনর্গঠনের আশা দেখছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতে আমেরিকা সফরের আগে রবিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে এই প্রস্তাব অনুমোদন করে। তবে গাজার বাসিন্দারা চান ওই অঞ্চলে দ্রুত সেনা মোতায়েনের পাশাপাশি শহরের অবকাঠামো পুনর্নির্মাণ করা হোক। আমরা আশা করি এই কঠিন সময় পার হয়ে যাবে, আমরা আবার নিজ শহরে ফিরে যেতে চাই। শান্তি কমিটিতে প্রবেশের সুযোগ দেওয়ার পর তারা যেন গাজা আবার পুনর্নির্মাণ করে দেয়, আমরা যেন আগের মতো কাজ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম, তারা যেন সত্যি প্রবেশ করে, কারণ এখানে এখনো প্রতিনিয়ত বোমাবর্ষণ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি, নতুন বেসামরিক প্রশাসন গঠন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু কথিত যুদ্ধবিরতি প্রায় 1 বছর হতে চললেও বাস্তবতা এখনও আলোর মুখ দেখেনি। বর্তমানে উপত্যকার প্রায় 64% এলাকায় এখন ইসরায়েলি দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে। অন্যদিকে উপকূলীয় সংকীর্ণ এলাকায় তাঁবুতে বন্দী প্রায় 2 মিলিয়ন মানুষ মানবেতর জীবনযাপন করছে। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF এর আওতায় বন্ধুপ্রতিম দেশগুলোর 200 সদস্যের একটি বাহিনী গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণহীন এলাকায় মোতায়েন করার কথা রয়েছে। তবে দীর্ঘ যুদ্ধ আর ধ্বংসস্তূপের মাঝে এই পদক্ষেপ কতটা স্বস্তি ফেরাবে তা সময়ের ওপরই নির্ভর করছে।